আহমেদ বাওয়ানি একাডেমি অনলাইন স্কুল অ্যান্ড কলেজে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা পড়ছিলাম পরিণতি ও সুশাসন তৃতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। গত ক্লাসে আমরা পড়েছি 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট এবং বৈশিষ্ট্য সম্পর্কে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। সেই প্রাদেশিক স্বায়ত্তশাসনের উপর আমরা আজকে আলোচনা করব। এই প্রাদেশিক স্বায়ত্তশাসন নিয়ে আলাদা কোশ্চেন হয়, এমনকি সৃজনশীল কোশ্চেনও এই প্রাদেশিক স্বায়ত্তশাসন টপিক্সটা নিয়ে হয়ে থাকে। এই কারণে এই প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ, কার্যকারিতা আমাদেরকে ডিটেলসে জানতে হবে। আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি যে 1935 সালের ভারত শাসন আইনের একটি অন্যতম বৈশিষ্ট্যই ছিল প্রদেশগুলোতে স্বশাসন প্রতিষ্ঠা করা, অর্থাৎ প্রাদেশিক স্বায়ত্তশাসন। তার আগের ক্লাসে আমরা পড়েছিলাম 1919 সালের ভারত শাসন আইন, যেখানে প্রদেশগুলোতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু 1935 সালের ভারত শাসন আইনে প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা বাদ দিয়ে প্রদেশে স্বায়ত্তশাসন কার্যকর করা হয়েছিল। এই প্রাদেশিক স্বায়ত্তশাসন সম্পর্কে আজকে আমরা জানব। প্রথমেই আসো আমরা দেখি যে প্রাদেশিক স্বায়ত্তশাসন মানেটা কি। স্ব মানে নিজস্ব, স্বায়ত্তশাসন স্বশাসন, অর্থাৎ প্রদেশগুলার নিজস্ব শাসন ক্ষমতাকে এখানে বলা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। অর্থাৎ প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ সংবিধান সম্মত উপায়ে প্রদেশের স্বশাসন প্রতিষ্ঠা, অর্থাৎ সংবিধানের মাধ্যমেই প্রদেশগুলোকে নিজস্ব শাসন ক্ষমতা দেওয়া হবে। অর্থাৎ সংবিধানের আওতায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনা করার ক্ষমতাকেই প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে। অর্থাৎ এখানে কেন্দ্রের সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না প্রাদেশিক বিষয়গুলোর উপর। এখানে প্রাদেশিক বিষয়গুলোর উপর প্রাদেশিক সরকার পূর্ণ ক্ষমতা পাবে এবং প্রাদেশিক সরকার পরিচালনা করার দায়িত্ব প্রদেশগুলোর উপরই থাকবে। এটাকেই বলা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি যে 1935 সালের ভারত শাসন আইনে যুক্তরাষ্ট্রীয়, সর্বভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষ গঠিত হবে কি কেন্দ্র প্রদেশের মাধ্যমে, অর্থাৎ ভারতবর্ষ হবে একটা যুক্তরাষ্ট্র। তাহলে এখানে কেন্দ্রীয় সরকারও থাকবে, আবার প্রাদেশিক সরকারও থাকবে। এই প্রাদেশিক সরকারের ক্ষমতা, এখানে পূর্ণ ক্ষমতা দেওয়া হবে প্রাদেশিক বিষয়গুলোর উপর। অর্থাৎ প্রদেশগুলা নিজস্ব বিষয়ে সম্পূর্ণ ক্ষমতা পাবে। এটাকেই বলা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। এটা দেওয়া হয়েছিল 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। অর্থাৎ 1935 সালের ভারত শাসন আইনের একটি অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে প্রদেশের জন্য নির্দিষ্ট বিষয়গুলো পরিচালনার ক্ষেত্রে যখন প্রাদেশিক সরকার কেন্দ্রের নিয়ন্ত্রণ মুক্ত থাকে এবং প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়। এক্ষেত্রে প্রাদেশিক মন্ত্রিসভা গঠিত হয় প্রাদেশিক আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল থেকে এবং শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকার জন্য মন্ত্রী পরিষদকে আইনসভার আস্থাভাজন থাকতে হয়। এখানে দেখো বলা হচ্ছে কি যে প্রদেশের জন্য একটা আলাদা আইনসভা থাকবে, যেখানে সংখ্যাগরিষ্ঠ দল মন্ত্রিসভা গঠন করবে। অর্থাৎ আইনসভায় যে দল সব থেকে বেশি আসন পাবে সে দলই সরকার গঠন করবে এবং শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকার জন্য এই মন্ত্রী পরিষদকে কি করতে হবে, এই আইনসভার আস্থাভাজন থাকতে হবে। অর্থাৎ প্রাদেশিক আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল মন্ত্রিসভা গঠন করবে এবং তারা তাদের কাজের জন্য প্রাদেশিক আইনসভার নিকট দায়ী থাকবে। এবং এখানে আরো বলা হচ্ছে কি যে অনেক
সরকারকে প্রদেশগুলোর অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীনতার উপরও গুরুত্ব আরোপ করে থাকেন। সুতরাং প্রাদেশিক স্বায়ত্তশাসন হচ্ছে সংবিধানের আওতায় কেন্দ্রের নিয়ন্ত্রণ মুক্ত প্রাদেশিক জনগণের নিজেদের শাসন ব্যবস্থা। সংবিধানের মাধ্যমে বিষয়গুলাকে ভাগ করা হবে এবং প্রাদেশিক বিষয়গুলোর উপর প্রদেশ সম্পূর্ণ ক্ষমতা পাবে, অর্থাৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার নিজস্ব শাসন ব্যবস্থা পরিচালনা করবে। এটাকেই বলা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। অর্থাৎ প্রদেশগুলোর উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ থাকবে না, প্রদেশ নিজস্ব শাসন ব্যবস্থা নিজেরাই পরিচালনা করবে, এখানে কেন্দ্রের কোনো নিয়ন্ত্রণ থাকবে না বা কেন্দ্র কোনো হস্তক্ষেপ করবে না। এই ব্যবস্থাকে বলা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। তাহলে আমরা দেখছি যে 1935 সালের ভারত শাসন আইনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে প্রাদেশিক স্বায়ত্তশাসনটা কি। এবার আসো আমরা দেখব যে এই যে 1935 সালের ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল, এটা কি কতটুকু কার্যকরী ছিল, বা এই প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থাটা সফল হয়েছিল কিনা, যথার্থ ছিল কিনা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় প্রাদেশিক স্বায়ত্তশাসন একান্ত অপরিহার্য। আমরা জানি যুক্তরাষ্ট্রীয় সরকার যেখানে থাকবে সেখানে কেন্দ্র ও প্রদেশে সরকার থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার সেখানে থাকবে। তাহলে 1935 সালের ভারত শাসন আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল, ফলে সেখানে কেন্দ্রীয় সরকারও থাকবে এবং প্রাদেশিক সরকারও থাকবে। তাহলে এই 35 সালের ভারত শাসন আইনে প্রদেশে স্বায়ত্তশাসন ও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়। এই জন্য 1919 সালের ভারত শাসন আইনে প্রদেশে যে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়েছিল তা বাতিল করে দেওয়া হয়। আমরা কিন্তু 1919 সালের ভারত শাসন আইন যখন পড়েছিলাম তখন কিন্তু দেখেছি যে সেখানে প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল, কিন্তু 1935 সালের ভারত শাসন আইনে প্রদেশে যে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল সেটা বাদ দিয়ে প্রদেশে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার কথা বলা হয় এবং প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হয়। ফলে প্রদেশে যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল 1919 সালের ভারত শাসন আইনের মাধ্যমে সেটা কিন্তু বাতিল করা হয়। এবার দেখো এখানে বলা হচ্ছে কি 1935 সালের ভারত শাসন আইনে গভর্নর ও মন্ত্রিসভা নিয়ে প্রাদেশিক শাসন বিভাগ গঠিত হয়। আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতাকে মুখ্যমন্ত্রী নিয়োগ করার বিধান করা হয় এবং প্রাদেশিক মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে, অর্থাৎ ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে আইনসভার আস্থা হারালে পদত্যাগ করত। তাহলে এই সমস্ত কথা বলা হয়েছিল 1935 সালের ভারত শাসন আইনে। যেহেতু 1935 সালের ভারত শাসন আইনে বলা হচ্ছিল যে প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন প্রদান করা হবে, অর্থাৎ প্রদেশগুলো নিজস্ব বিষয়গুলোতে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে। কিন্তু দেখো এখানে বলা হচ্ছে যে 1935 সালের ভারত শাসন আইনে তত্ত্বগত ও নীতিগতভাবে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রদান করা হলেও নিম্নলিখিত কারণে তা যথার্থ ছিল না। 1935 সালের ভারত শাসন আইনে তো বলা হচ্ছে যে প্রদেশগুলোকে স্বশাসন দেওয়া হবে, প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকর করা হবে, কিন্তু কিছু কিছু বিষয়গুলোর কারণে এই প্রাদেশিক স্বায়ত্তশাসনটা কার্যকরী হয়নি বা যথার্থ ছিল না। এই কারণগুলো আমরা এখন জানব। দেখো প্রথমেই যেটা বলা হচ্ছে গভর্নরদের অনিয়মতান্ত্রিক শাসন। আমরা জানি প্রদেশের প্রধান হচ্ছেন গভর্নর আর কেন্দ্রের প্রধান হচ্ছেন গভর্নর জেনারেল। এখানে দেখো এই গভর্নর এবং গভর্নর জেনারেল তারা কিন্তু নিযুক্ত হতেন ব্রিটিশ রাজা বা রানী কর্তৃক, অর্থাৎ তারা কিন্তু প্রদেশগুলার প্রতিনিধি ছিলেন না, তারা সরাসরি ব্রিটিশ সরকার কর্তৃক নিযুক্ত হতেন গভর্নরগণ। এই গভর্নরদের হাতে কিন্তু প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছিল 1935 সালের ভারত শাসন আইনে।
একদিকে কিন্তু 1935 সালের ভারত শাসন আইনে বলা হচ্ছে প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন দেওয়া হবে, প্রাদেশিক বিষয়গুলোতে প্রদেশগুলো সম্পূর্ণ স্বাধীন থাকবে। কিন্তু অপরপক্ষে আবার দেখা যাচ্ছে কি গভর্নরদের হাতে প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে এই যে প্রাদেশিক স্বায়ত্তশাসন সম্পূর্ণভাবে কার্যকরী হতে পারে না। এটারই প্রথম পয়েন্টটা হচ্ছে দেখো গভর্নরদের অনিয়মতান্ত্রিক শাসন। ভারতীয় প্রদেশগুলোর গভর্নরগণ নিয়মতান্ত্রিক শাসক ছিলেন না। গভর্নরগণ ছিলেন গভর্নর জেনারেল তথা ব্রিটিশ সরকারের এজেন্ট এবং প্রকৃত শাসক। এখানে দেখো গভর্নরগণ ছিলেন কি গভর্নর জেনারেল অর্থাৎ ব্রিটিশ সরকারের প্রতিনিধি। ব্রিটিশ সরকার যেভাবে বলবে গভর্নরগণ কিন্তু সেভাবেই কাজ করবে এবং তাদের ক্ষমতাও ছিল প্রচুর, অর্থাৎ তাদের ক্ষমতা ছিল সীমাহীন। গভর্নরগণ যে কোনো সময় প্রাদেশিক মন্ত্রিসভার পরামর্শ অগ্রাহ্য করে শাসন পরিচালনা করতে পারতেন। অর্থাৎ এই যে প্রাদেশিক বিষয়গুলা পরিচালনার কাজ অর্থাৎ প্রদেশের শাসন যে প্রাদেশিক মন্ত্রিসভার হাতে দেওয়া হয়েছিল, অর্থাৎ আইনসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সে দল সরকার গঠন করবে এবং তারা কিন্তু প্রদেশগুলা পরিচালনা করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে গভর্নরগণের হাতে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছিল যে তারা এই যে প্রাদেশিক আইনসভার যে মন্ত্রীরা আছেন তাদের পরামর্শ বাদ দিয়ে নিজেরা কিন্তু শাসন পরিচালনা করতে পারতেন। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রাদেশিক আইনসভার এখানে কোনো ক্ষমতাই নাই, সমস্ত ক্ষমতাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে গভর্নরদের হাতে। তাহলে এই 1935 সালের ভারত শাসন আইনে যে বলা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকর হয়েছিল, আসলে কি কার্যকর হয়েছিল? আসলে কিন্তু সেখানে প্রাদেশিক স্বায়ত্তশাসনটা পুরোপুরিভাবে কার্যকরী হতে পারে না। এটার অন্যতম একটা কারণ ছিল গভর্নরদের অনিয়মতান্ত্রিক শাসন। তার পরের পয়েন্টটা হচ্ছে গভর্নরদের জবাবদিহিতার অভাব। এখানে আমি আগেই বলেছি যে গভর্নরগণ নিযুক্ত হতেন ব্রিটিশ রাজা বা রানী কর্তৃক। তাহলে তারা যেহেতু রাজা বা রানী কর্তৃক নিযুক্ত হতেন, তারা তাদের কাজের জন্য দায়ী থাকবেন ব্রিটিশ সরকারের কাছে বা ব্রিটিশ রাজা রানীর কাছে। তারা কিন্তু প্রদেশের আইনসভার নিকট দায়ী থাকবেন না। এ কারণে গভর্নরদের জবাবদিহিতার অভাবের কারণে গভর্নরগণ কিন্তু নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে বা নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারতেন প্রাদেশিক বিষয়গুলোর উপর। ফলে দেখা যাচ্ছে যে গভর্নরদের জবাবদিহিতার অভাবের কারণেও কিন্তু প্রাদেশিক স্বায়ত্তশাসন পুরোপুরিভাবে কার্যকরী হতে পারেনি। তারপরের পয়েন্টটা হচ্ছে বিশেষ দায়িত্ব পালন সংক্রান্ত ক্ষমতা। এখানে দেখো বলা হচ্ছে কি প্রাদেশিক গভর্নরগণ তাদের বিশেষ দায়িত্ব পালনের সময় মন্ত্রিসভার সাহায্য ছাড়াই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। অর্থাৎ প্রদেশের যে গভর্নর ছিলেন তাদের হাতে কিন্তু 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে বিশেষ দায়িত্ব অর্থাৎ বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল। এই ক্ষমতার বলে বা এই দায়িত্বের বিশেষ দায়িত্ব পালনের সময় তারা কি করতেন, প্রদেশের যে মন্ত্রিসভা ছিল তাদের সাহায্য ছাড়াই যে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন প্রদেশের জন্য। আর এই বিষয়ে আইনসভার অর্থাৎ প্রাদেশিক আইনসভার সম্মতিরও প্রয়োজন হতো না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রদেশের যে গভর্নর ছিলেন তিনি কিন্তু একাই অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারতেন আইনসভার সাহায্য ছাড়াই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আসলে কি প্রাদেশিক স্বায়ত্তশাসন সেখানে কার্যকরী হয়েছিল নাকি হয়নি? আসলে সেখানে প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকরী হয়নি। সেখানে কিন্তু 35 সালের ভারত শাসন আইনে বলা হয়েছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকর হবে, প্রদেশগুলা নিজস্ব বিষয়ে আইন তৈরি করতে পারবে, নিজস্ব বিষয়ে সম্পূর্ণ স্বাধীন হবে। কিন্তু আসলে সেখানে দেখা যাচ্ছে কেন্দ্র অর্থাৎ গভর্নর জেনারেল এবং গভর্নরগণ সেখানে কিন্তু হস্তক্ষেপ করেই চলছেন। এবার আসলে আমরা দেখব পরের পয়েন্টটা হচ্ছে প্রাদেশিক শাসনে হস্তক্ষেপ। এখানে কিন্তু বলা হচ্ছে যে কেন্দ্র অর্থাৎ গভর্নর জেনারেল প্রাদেশিক বিষয়ে হস্তক্ষেপ করবে না, প্রদেশগুলা নিজস্ব বিষয়ে স্বাধীন থাকবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রাদেশিক গভর্নরগণ তাদের স্বেচ্ছাধীন ও স্ববিবেচনা প্রসূত ক্ষমতা প্রয়োগের সময় গভর্নর জেনারেল ও ভারত সচিবের দ্বারা নিয়ন্ত্রিত হতেন।
এখানে যে 1935 সালের ভারত শাসন আইনে যে বলা হয়েছিল গভর্নর জেনারেল এবং গভর্নরদেরকে কিছু কিছু ক্ষমতা দেওয়া হবে, যেমন স্বেচ্ছাধীন ক্ষমতা, নিজের ইচ্ছা মতো ক্ষমতা প্রয়োগের একটা বিষয় গভর্নরদেরকে দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে স্ববিবেচনা প্রসূত, অর্থাৎ নিজস্ব বিচার বিবেচনা অনুযায়ী কিছু কিছু ক্ষমতা কিন্তু গভর্নরগণ প্রয়োগ করতে পারতেন। এই স্বাধীনতাটা দেওয়া হয়েছিল 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে গভর্নরদেরকে। তাহলে দেখো, এই যে প্রাদেশিক গভর্নরগণ তাদের স্বেচ্ছাধীন ও স্ববিবেচনা প্রসূত ক্ষমতা প্রয়োগের সময় গভর্নর জেনারেল ও ভারত সচিবের দ্বারা নিয়ন্ত্রিত হতেন। অর্থাৎ কেন্দ্রের যে প্রধান গভর্নর জেনারেল এবং ভারত সচিব, তাদের দ্বারা এই গভর্নরগণ নিয়ন্ত্রিত হতেন। ফলে গভর্নরের মাধ্যমে ব্রিটিশ সরকার প্রাদেশিক বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ পেতেন। তাহলে এখানে যে বলা হচ্ছে কেন্দ্র অর্থাৎ ব্রিটিশ সরকার প্রদেশের বিষয়ে হস্তক্ষেপ করবে না, কিন্তু দেখা যাচ্ছে যে গভর্নরের মাধ্যমে ব্রিটিশ সরকার এই প্রাদেশিক বিষয়গুলোর উপর হস্তক্ষেপ করার সুযোগ পেত। ফলে প্রাদেশিক আইনসভার এক্ষেত্রে করার কিছুই ছিল না, যেহেতু এখানে ব্রিটিশ সরকার গভর্নরের মাধ্যমে প্রদেশ অর্থাৎ প্রাদেশিক বিষয়ে হস্তক্ষেপ করছে, হস্তক্ষেপ করার সুযোগ পাচ্ছে। ফলে এক্ষেত্রে আইনসভা কিছুই করতে পারত না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসন কি সম্পূর্ণভাবে কার্যকরী হয়েছিল? না, এখানে সম্পূর্ণভাবে কার্যকরী হতে পারে নাই, যেহেতু প্রাদেশিক বিষয়গুলোর উপর গভর্নর জেনারেল এবং ভারত সচিব গভর্নরের মাধ্যমে হস্তক্ষেপ করার সুযোগ পেতেন। তারপরের পয়েন্টটা হচ্ছে গভর্নর জেনারেলের এজেন্ট। গভর্নরগণ কিছু কিছু বিষয়ে আইন তৈরির ক্ষেত্রে গভর্নর জেনারেল এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেন। অর্থাৎ এখানে গভর্নরগণ আইন তৈরির ক্ষেত্রে অনেক সময়ই কেন্দ্রের যে প্রধান ছিলেন গভর্নর জেনারেল, ওনার এজেন্ট হিসেবে অর্থাৎ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। তাছাড়া দেখো, বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়ন করতে গভর্নর জেনারেলের পূর্ব সম্মতি নেওয়ার প্রয়োজন হতো। এমনকি কোনো কোনো ক্ষেত্রে আইন প্রণয়ন করবে প্রাদেশিক সরকার, সেক্ষেত্রেও দেখা যেত কেন্দ্রের সম্মতি নিতে হতো প্রাদেশিক সরকারকে, অর্থাৎ গভর্নর জেনারেলের পূর্ব সম্মতি নিতে হতো গভর্নরদেরকে। তাহলে এক্ষেত্রে দেখাই যাচ্ছে যে প্রদেশগুলার সম্পূর্ণভাবে কিন্তু স্বাধীনতা নাই, প্রাদেশিক বিষয়গুলোর উপর প্রদেশগুলোর সম্পূর্ণভাবে স্বাধীন না। এখানে দেখো, গভর্নর জেনারেলের এজেন্ট হিসেবে গভর্নরগণ অনেক সময় কাজ করতেন। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসন পুরোপুরিভাবে কার্যকরী হয়নি। তারপরে দেখো, জরুরি অবস্থা ঘোষণা। গভর্নর জেনারেল জরুরি অবস্থা ঘোষণা করতেন। জরুরি অবস্থার সময় কেন্দ্র প্রাদেশিক বিষয়েও আইন প্রণয়ন করতে পারত। অর্থাৎ এমন কোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতি আসলো যেখানে গভর্নর জেনারেল কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করতে পারতেন, যেগুলো আইনের মতোই কার্যকরী হতো ওই সময়ের জন্য। আর এই জরুরি অবস্থার সময় কেন্দ্র কি করতে পারত? প্রদেশগুলার বিষয়ের উপরেও আইন তৈরি করতে পারত। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কেন্দ্র কিন্তু প্রাদেশিক বিষয়গুলোর উপর হস্তক্ষেপ করছে। তাহলে এখানে পুরোপুরিভাবে প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকরী হয়নি। তারপরে দেখো, সীমিত ক্ষমতা সম্পন্ন প্রাদেশিক আইনসভা। এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথাও বলা হচ্ছে, আবার দেখো প্রদেশের যে আইনসভা তাদের ক্ষমতা কিন্তু সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রাদেশিক আইনসভাগুলোর ক্ষমতা ছিল নানা দিক থেকে সীমাবদ্ধ। এখানে গভর্নরগণ প্রাদেশিক আইনসভা আহ্বান, স্থগিত বা ভেঙে দিতে পারতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাদেশিক আইনসভাগুলোর ক্ষমতা ছিল এখানে সীমিত। তাহলে এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে? তারপরের পয়েন্টে দেখো, ভেটো ক্ষমতা প্রয়োগ। ভেটো মানে হচ্ছে আমি ইহা মানি না, অর্থাৎ আমি এটা মানি না। এই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছিল গভর্নরদেরকে। অর্থাৎ গভর্নরগণ প্রাদেশিক আইনসভার গৃহীত বিলে ভেটো প্রয়োগ করতে পারতেন। অর্থাৎ প্রদেশের আইনসভা কোনো একটা বিল পাশ করেছে, কিন্তু গভর্নরের যদি সেই বিলটা, সে আইনটা পছন্দ না হয়, তাহলে গভর্নর কিন্তু সেটাতে ভেটো প্রয়োগ করতে পারতেন। অর্থাৎ তিনি সেটা পক্ষে না, অথবা বিলটি তিনি কি করতে পারতেন? গভর্নর জেনারেলের বিবেচনার জন্য সংরক্ষিত রাখতে পারতেন।
তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কি আইনসভা সম্পূর্ণভাবে স্বাধীন? না, এখানে আইনসভা কিন্তু সম্পূর্ণভাবে স্বাধীনতা ভোগ করতে পারছে না, যেহেতু এখানে গভর্নর জেনারেলের হাতে অর্থাৎ গভর্নরদেরকে ভেটো ক্ষমতা প্রদান করা হয়েছিল। তারপরের পয়েন্টে দেখো, রাজা বা রানীর হস্তক্ষেপ। প্রাদেশিক আইনসভায় গৃহীত এবং গভর্নরের সম্মতিপ্রাপ্ত বিল ব্রিটিশ রাজা বা রানী নাকচ করে দিতে পারতেন। এখানে দেখো আমরা জানি প্রদেশের আইনসভা আছে এবং প্রদেশের একজন প্রধান আছেন, গভর্নর। এই যে আইনসভার মাধ্যমে পাশকৃত বিল এবং গভর্নরের সম্মতিপ্রাপ্ত বিল রাজা বা রানী, ব্রিটিশ রাজা বা রানী বাতিল করতে পারতেন। তাহলে এখানে কি প্রাদেশিক আইনসভার ক্ষমতা থাকলো? না, এখানে প্রাদেশিক আইনসভার ক্ষমতা থাকলো না, যেহেতু প্রাদেশিক আইনসভায় পাশ করার বিলেও রাজা বা রানী কি করতে পারতেন? হস্তক্ষেপ করতে পারতেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকরী হয়নি। তারপরের পয়েন্টে দেখো, গভর্নরের আইন ও অধ্যাদেশ জারির ক্ষমতা। গভর্নরগণ প্রাদেশিক আইনসভার ইচ্ছার বিরুদ্ধে গভর্নরের আইন ও অধ্যাদেশ জারি করতে পারতেন, ফলে আইনসভার ক্ষমতা ও মর্যাদা হ্রাস পেত। এখানে দেখো বলা হচ্ছে যে প্রাদেশিক বিষয়গুলোর উপর প্রাদেশিক আইনসভার সম্পূর্ণ ক্ষমতা থাকবে, কিন্তু এখানে আবার গভর্নরের আইন এবং অধ্যাদেশ জারি করার ক্ষমতাও ছিল। ফলে এই যে আইনসভার ক্ষমতা ও মর্যাদা কি হচ্ছিল, প্রাদেশিক আইনসভার যে ক্ষমতা ছিল এবং মর্যাদা ছিল সেটা কিন্তু হ্রাস পেত। তারপরের পয়েন্টটা হচ্ছে আর্থিক ক্ষেত্রে গভর্নরের অপ্রতিহত ক্ষমতা। প্রাদেশিক সরকারের আয় ব্যয়ের ক্ষেত্রে গভর্নরগণ আইনসভার উপর প্রাধান্য সৃষ্টি করতে পারতেন। মানে হচ্ছে কি যে প্রাদেশিক সরকার প্রদেশের জন্য আয় ব্যয় নির্ধারণ করবে, কিন্তু সেক্ষেত্রেও গভর্নরগণ কি করতে পারতেন? এইসব বিষয়ের উপর হস্তক্ষেপ করতে পারতেন এবং প্রাধান্য বিস্তার করতেন। ফলে দেখো 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী প্রাদেশিক আইনসভা কর্তৃক বাতিলকৃত কোনো ব্যয় বরাদ্দ গভর্নর পুনর্বহাল করতে পারতেন। অর্থাৎ গভর্নরদের হাতে এতটাই ক্ষমতা ছিল যে প্রাদেশিক আইনসভা কর্তৃক কোনো আইন বা কোনো ব্যয় বরাদ্দ যেটা বাদ দেওয়া হয়েছিল, গভর্নরগণ সেটা কি করতে পারতেন? নিজস্ব ক্ষমতা বলে আবার থেকে চালু করতে পারতেন, অর্থাৎ পুনর্বহাল করতে পারতেন। তাহলে এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে প্রাদেশিক আইনসভার ক্ষমতাটা বেশি নাকি গভর্নরগণ হস্তক্ষেপ করছে? আমরা কিন্তু এখানে স্পষ্টই দেখতে পাচ্ছি যে আইনসভার ক্ষমতা এখানে কিন্তু ততটা না, কারণ আইনসভা কর্তৃক বাতিলকৃত ব্যয় বরাদ্দ করতে পারতেন গভর্নর জেনারেল। তাহলে এখানে গভর্নরদের হাতে ক্ষমতাটা আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত কারণেও 1935 সালের ভারত শাসন আইনে যে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে কার্যকরী হয়নি বা যথার্থ ছিল না। তারপরে পয়েন্টে দেখো, আইন শৃঙ্খলার ক্ষেত্রে আইন শৃঙ্খলা ও সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল পুরোপুরি অর্থহীন। কারণ 1935 সালের ভারত শাসন আইনে আইসিএস এবং আইপিএস অর্থাৎ সিভিল সার্ভিসের যে ক্যাডাররা ছিলেন অর্থাৎ কর্মকর্তাগণ সরাসরি ভারত সচিব কর্তৃক নিযুক্ত ও নিয়ন্ত্রিত হতেন। অর্থাৎ ভারত সচিব কর্তৃক এই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীগণ নিযুক্ত হতেন এবং নিয়ন্ত্রিত হতেন। ফলে প্রাদেশিক মন্ত্রিসভার সিদ্ধান্ত, আদেশ, নির্দেশ এসব কর্মকর্তাগণ নির্ভয়ে অগ্রাহ্য করতেন। ফলে এখানে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এবং সংখ্যালঘুদের অর্থাৎ সংখ্যায় যারা কম তাদের অধিকারের বিষয়ে প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল পুরোপুরি অর্থহীন। তারপরের পয়েন্টে দেখো যে নির্দেশনামা। এখানে বলা হচ্ছে যে ব্রিটিশ সরকার নির্দেশনামা জারির মাধ্যমে প্রাদেশিক বিষয়ে নিয়ন্ত্রণ আরোপ করতে পারতেন। অর্থাৎ অর্ডার জারি করার মাধ্যমে ব্রিটিশ সরকার কি করতে পারতেন? এই যে প্রদেশের বিষয়গুলোর উপর হস্তক্ষেপ করতে পারতেন, নিয়ন্ত্রণ আরোপ করতে পারতেন। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে
প্রদেশগুলা নিজস্ব বিষয়ে সম্পূর্ণভাবে স্বাধীনতা পায়নি। এখানে কিন্তু কেন্দ্র কোনো না কোনোভাবে প্রাদেশিক বিষয়গুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করছে। তারপরের পয়েন্টে দেখো যে প্রাদেশিক মন্ত্রিসভা ভেঙে দাও। প্রাদেশিক মন্ত্রিসভার সাথে গভর্নরের মতবিরোধ সৃষ্টি হলে অনেক সময় গভর্নর মন্ত্রিসভা ভেঙে দিতেন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়েছি যে গভর্নরগণ নিযুক্ত হতেন ব্রিটিশ সরকার কর্তৃক, অর্থাৎ ব্রিটিশ রাজা বা রানী কর্তৃক নিযুক্ত হতেন, এবং তারা কিন্তু আইনসভার নিকট দায়ী থাকতেন না নিজস্ব কাজকর্মের জন্য, গভর্নরগণ। কিন্তু প্রাদেশিক মন্ত্রিসভা অর্থাৎ আইনসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, অর্থাৎ যে দল সব থেকে বেশি আসন পেয়েছে, সে দলই কিন্তু সরকার গঠন করেছে। এরাই কিন্তু প্রাদেশিক মন্ত্রিসভা। তাহলে এই প্রাদেশিক মন্ত্রিসভার সাথে গভর্নরের যদি কোনো বিষয়ে মতবিরোধ সৃষ্টি হতো, এই মতবিরোধের কারণেও গভর্নরগণ কি করতে পারতেন? মন্ত্রিসভা ভেঙে দিতেন। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রাদেশিক আইনসভার এখানে কোনো ক্ষমতাই নাই। তাহলে এখানে কিভাবে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত করা যাবে? কারণ এখানে গভর্নর জেনারেল এবং গভর্নরদের অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছিল 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। তাহলে আমরা কি বলতে পারি? যে সুতরাং 1935 সালের ভারত শাসন আইনে যে স্বায়ত্তশাসন প্রদান করা হয়েছিল তা ছিল নামমাত্র ও অর্থহীন। অর্থাৎ শুধুমাত্র 1935 সালের ভারত শাসন আইনে উল্লেখ করা হয়েছিল যে প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া হবে, কিন্তু কার্যকারিতার দিক থেকে দেখা যাচ্ছিল যে সেখানে কোনো প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া হয়নি। সেখানে গভর্নর জেনারেল ও গভর্নরদের হস্তক্ষেপ ছিল এবং নিয়ন্ত্রণও ছিল। ফলে আমরা বলতে পারি কি যে 1935 সালের ভারত শাসন আইনে যে স্বায়ত্তশাসন প্রদান করা হয়েছিল তা ছিল নামমাত্র ও অর্থহীন। এই আইনে গভর্নর জেনারেল ও গভর্নরকে সীমাহীন ক্ষমতা প্রদান করায় প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্থহীন হয়ে পড়ে। অর্থাৎ 35 সালের ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হলেও যেহেতু সেখানে গভর্নর জেনারেল ও গভর্নরদেরকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছিল, ফলে প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্থহীন হয়ে পড়েছিল এবং কার্যকরী হতে পারেনি। তাহলে আশা করছি এই প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়, প্রাদেশিক স্বায়ত্তশাসন 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে কার্যকরী হয়েছিল কিনা, কেন হয়নি, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে। আমার এই আলোচনার মাধ্যমে তোমরা উপকৃত হবে আশা করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।